নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় এসেছেন, কিছুদিন আগেই শপথ নিয়েছেন। নরেন্দ্র মোদী মানে গোটা দেশে একটি ব্র্যান্ড মোদী না, এটা 2024-এর 4 তারিখের রেজাল্ট আউট পর্যন্ত এক ডাকে অন্তত সবাই স্বীকার করতেন, তবে দ্বিমতও ছিল। কিন্তু এখন ব্র্যান্ড মোদি নাকি বাজারে আর চলছে না। কেন চলছে না? না, ব্র্যান্ড মোদি নামে যে নরেন্দ্র মোদি তিনি একাই 543 সিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন, তার একার নামেই ভোট হতো, সেই নরেন্দ্র মোদি হাওয়া এবার ভ্যানিশ। ম্যাজিক ফিগারই পার করতে পারেননি নরেন্দ্র মোদি। তার নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় এসেছে, প্রধানমন্ত্রী পদে তিনি রয়েছেন ঠিকই, কিন্তু ব্র্যান্ড মোদি উধাও। বিরোধীরা বলছেন তার কারণ অবশ্য অনেক কিছু রয়েছে, কিন্তু ব্র্যান্ড মোদি উধাও যে বিরোধীরা বলছে তার প্রমাণ কিভাবে পাওয়া যাবে? না, একটা প্রমাণ তো ভোট বাক্সে। 400 আসনের টার্গেট নিয়ে নামা নরেন্দ্র মোদি তিনি ম্যাজিক ফিগারে পেরোতে পারেননি। 2, যে বারাণসী কেন্দ্র 2014, 2019, 2024-এ প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 2019-এর তুলনায় নরেন্দ্র মোদী 3.5 লক্ষ ভোট কম পেয়েছেন। হিসেব বলছে প্রায় 68% ভোট তিনি কম পেয়েছেন গতবারের তুলনায়। এটা যদি একটা অঙ্ক হয়, পাটিগণিত হয়, তাহলে আরো একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটাও ভাবা যায়। বিরোধীরা বলছেন দশাশ্বমেধ ঘাট থেকে একটি নির্দিষ্ট গন্তব্যে নরেন্দ্র মোদীর কনভয় ছুটছে। সেখানে সাধারণ মানুষ দুদিকে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, জয় শ্রীরাম স্লোগান উঠছে ঠিকই, মোদি মোদি স্লোগান উঠছে ঠিকই, কিন্তু ঠিক কি শুনলাম, একজন ব্যক্তি সেখান থেকে তারস্বরে বললেন নরেন্দ্র মোদীর কনভয় নাকি জুতো উড়ে গিয়ে পড়েছে। আমরা প্রথমে ভাবলাম যে বিরোধীদের রটনা বই কি, শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, অডিওতে তাই ঠিক শুনতে পাচ্ছি। আবার ছবিটা মোটামুটি যা সামনে এসেছে তাতে ওই জুতোর মতোই দেখতে কিছু একটা। না, এখনো পর্যন্ত সেটা জুতোই কিনা এটা এখনো প্রমাণ হয়নি। তবে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তার কনভয়ে এটা কি উড়ে এলো? আচ্ছা, ওটা যদি এমন কোনো বস্তু হতো যাতে প্রাণ সংশয় হতে পারতো, তাহলে? কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের এইভাবে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও তো রয়েছে ভারতবর্ষে। তাহলে ব্রিচ অফ সিকিউরিটি, নিরাপত্তার সঙ্গে আপোষ, পাঞ্জাবে তো একবার হয়েছিল। আবার আমরা আজকে এই নিয়ে আলোচনা করব, তার বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব, কিন্তু আগে চলুন ঘটনাটি আপনাদেরকে দেখাই। দেখুন, মোদি ইমেজ কি অস্তমিত? ব্র্যান্ড মোদি কি গ্রহণযোগ্যতা হারাচ্ছে? যে মোদি নামে এই দেশের 543 কেন্দ্রে ভোট হয়, সেই মোদি এবার পৌঁছলেন না ম্যাজিক ফিগারে। এমনকি বারাণসী কেন্দ্রে এক ধাক্কায় 2019-এর তুলনায় নরেন্দ্র মোদীর জয়ের মার্জিন কমেছে 68%। এমনকি মোদীর বারাণসীতে নোটায় ভোট পড়েছে 6000। বিরোধীদের প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী ভাবুন, মোদীকে বার্তা দিচ্ছে আরএসএস। বিরোধীদের তোলা একনায়কতন্ত্র অভিযোগেই কি মোদি ম্যাজিকে ভাটা? এই আবহেই আরো বিড়ম্বনায় মোদি। মঙ্গলবার সরকারি কর্মসূচিতে বারাণসী গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথমবার ছিল সফর। মোদির কনভয় সে সময় বারাণসীর দশাশ্বমেধ ঘাটের দিক থেকে কেভি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময়ই মোদির গাড়ি লক্ষ্য করে উড়ে আসে একটি বস্তু। কনভয় উড়ে আসা বস্তু কি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 1 মিনিট 41 সেকেন্ডের ভিডিও দেখা যাচ্ছে মোদির বুলেট প্রতিরোধী গাড়ির বনেটের উপর একটি জিনিস উড়ে এসে পড়েছে। এক নিরাপত্তা আধিকারিক দ্রুত সেটি সরিয়ে দিচ্ছেন। বস্তুটি যাই হোক, এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যবস্থায় যে গলদ ধরা পড়েছে তা স্পষ্ট। বহু কংগ্রেস নেতা ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন ওটি হাওয়াই চপ্পল। জনরোষেই এই ঘটনা, তবে সেটা জুতোই কিনা তা স্পষ্ট নয়। क्योंकि उनका जो काम करने का तरीका है वो लोगों को डराने का है, धमकाने का है। अब वो डर चला गया। आपने देखा, पता नहीं देखा या नहीं, वाराणसी में वो चप्पल मार दी किसी ने। अब आप इमेजिन कीजिए, चुनाव से पहले अगर कोई मारना भी चाहता था डरता, तो वो जो डर था वो गायब हो गया, खत्म हो गया। আমার মনে হয় ওনার কাউন্সিলিং এর প্রয়োজন আছে, কারণ উনি একটি শতাব্দী প্রাচীন
রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে ৯৯টি আসন পেয়েছে দল। তিনি রাজীব গান্ধীর পুত্র, ইন্দিরা গান্ধীর নাতি, একটা ফ্যামিলির লিগ্যাসি বহন করছেন। একটু স্টেটমেন্ট করার সময় ভেবে চিন্তে করুন। হাই প্রোফাইল ব্যক্তিদের উদ্দেশ্যে উড়ে আসা জুতোর তালিকায় কে নেই? মনমোহন সিং, পি চিদম্বরম, অরবিন্দ কেজরিওয়াল, এল.কে. আদবানি, এমনকি মার্কিন মুলুকে জর্জ বুশও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোলের আবহেই মোদি ফের কৃষক দরদি। অনেকে মনে করছেন কৃষক মন পেতে উঠে পড়ে লেগেছেন নমো। এবার কৃষকদের আয় বৃদ্ধিতে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হলো। ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ১১৭ টাকা করা হয়েছে। উৎপাদনের খরচের তুলনায় কেন্দ্রের ঘোষিত এমএসপি ১.৫ গুণ বেশি। এবার প্রতি কুইন্টালে ২৩০০ টাকা উপার্জন করবেন কৃষকরা। চলতি বছরের শেষভাগেই হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলির একটা বড় অংশই কৃষি নির্ভর। এই পরিস্থিতিতে এমএসপি বৃদ্ধির ভোটের ফলাফলেও বিশেষ প্রভাব ফেলতে পারে। ২০২৪-এর ব্র্যান্ড মোদি ধাক্কা খেতেই ৪ রাজ্যে বিধানসভার জন্য ফের ইমেজ তৈরিতে ব্যস্ত মোদি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। দেখুন, আমরা আজকে যে শো করতে বসেছি, আমাদের উদ্দেশ্য নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কোনো একটা বস্তু উড়ে এসেছে, বিরোধীদের তরফ থেকে সেটা জুতো বলা হলেও বা রাহুল গান্ধী সরাসরি জুতো বললেও, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষ্কার বলছি যে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে যদি জুতো উড়ে এসে থাকে সেই কারণে আমি 1 ঘন্টা শো করতে বসেছি, সেটা একদমই নয়। আমরা রাজনৈতিক আলোচনা করতে বসি, প্যানেলিস্টরা থাকেন, তাদের রাজনৈতিক মতামত দেন। আমার মনে হয় বিরোধীরাও এটা নিয়ে খুব আনন্দিত হবেন যে জুতো উড়ে এসেছে, খুব ভালো খুব ভালো, সবাই ময়দানে নেমে গেলে, এমনটা নয়। কারণ এই জুতো খাওয়ার ইতিহাস ভারতবর্ষের রাজনীতিতে অনেক রয়েছে। সেটা কংগ্রেসের ক্ষেত্রেও রয়েছে, বিজেপির ক্ষেত্রেও হলো, অন্যান্য দলের ক্ষেত্রেও রয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা, যে এটা কি যদি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে কোনো ব্যক্তির ক্ষোভের বহিঃপ্রকাশ, তাহলে সেই ক্ষোভটা কিসের? ব্র্যান্ড মোদির বিরুদ্ধেও ক্ষোভ থাকতে পারে, এটা কি বিজেপি বিশ্বাস করে, নরেন্দ্র মোদী বিশ্বাস করেন? এটা আলোচনার বিষয়। আমি এইটা নিয়ে আলোচনা করতে এখনো পর্যন্ত যাদেরকে পেয়েছি প্যানেলিস্ট, আমি সবাইকে পেয়ে গেছি। আশা করি আমি পরিচয়ে চলে আসব। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন পার্থ প্রতিম রায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। পার্থবাবু, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র। জয়, তোমাকে স্বাগত। রয়েছেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র। সন্দীপা, স্বাগত। এবং আশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, প্রবীণ সাংবাদিক। আশিস দা, আপনাকে স্বাগত। আমি প্রথমেই আজকে জয় মল্লিকের কাছে যেতে চাইব। জয়, আমি একটু আগে ক্লিয়ার করে দিয়েছি যে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কোনো একটা বস্তু উড়ে এসেছে, সেটা কি? আমি প্রথম দুটো বিষয় তোমার কাছ থেকে রিয়াকশন চাইবো, খুব ছোট করে। তুমি কি নিজে একজন বিজেপি নেতা হিসেবে মনে করো বা নাগরিক হিসেবে মনে করো এটা ব্রিচ অফ সিকিউরিটি, মানে প্রধানমন্ত্রী নিরাপত্তায় গাফিলতি? 1। 2 নম্বর বিষয়, এই যে উড়ে আসা বস্তুটি কি, আমি জুতো বা হোয়াট এভার কিছু বলছি না, সেটা যে কোনো কিছু হতে পারে। আমি বলছি এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ? এটার অ্যানালিসিস কি তোমরা এখনো পর্যন্ত করে উঠতে পেরেছো? প্রথম বিষয় হচ্ছে, যেখানে আমরা জানি না যে ওই বস্তুটা কি, তবে গোলাপ ফুল নয় এটুকু পরিষ্কার। সেটা যেটাই হোক, সেটা বোম নয় এটাও পরিষ্কার, এবং সেটা জুতো নয় এটাও পরিষ্কার। যেখানে তো সেইখানে আমি কোনোভাবে এটার উত্তর দিতেই পারবো না। তুমি কিন্তু স্টেটমেন্ট করে দিলে জুতো নয়। আপনারা যেহেতু রাহুল গান্ধী বলছেন জুতো, তুমি বলছো জুতো নয়। আমি জুতোর কথাটা আর যাবই না, কিন্তু আমি বলতে চাই যে তোমার স্টেটমেন্ট আমি এটাকে নিয়ে নিলাম বিজেপি মুখপাত্র হিসেবে যে এটা জুতো নয়। আমার বক্তব্য হচ্ছে ওটা জানা যায়নি ওটা কি, যে ওটা জুতো নয় বা ফুল নয়, সেটা যেটা বলছেন, তো যে জিনিসটা কি ওটা ছোঁড়া হয়েছে সেটাই আমরা জানলাম না, তাহলে ওটা ক্ষোভের বহিঃপ্রকাশ কিনা সেটাও কিন্তু এখানে আমরা জাস্টিফাই করতে পারবো না। এক। দ্বিতীয় হচ্ছে ব্রিচ অফ সিকিউরিটি কিনা, যেটা আমরা আপনাদের দেখানো ভিডিও দিয়ে দেখছি, বা যেটা ভাইরাল হয়েছে যে ভিডিওটা, সেই ভিডিওতে যেটা দেখছি সেটা হচ্ছে এরকম রোড শো উনি অনেক জায়গায় করেছেন, যেখানে দুদিকে ঘেরা থাকে এবং বিভিন্ন সিকিউরিটি তার ব্যবস্থা থাকে, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরাও থাকে। এখানে কোনো কারা আসছে কারা ঢুকছে সেটা ফ্রিস্কিং করা খুব একটা ইজি ব্যাপার নয়, যেটা আমরা নর্থ কলকাতাতেও আমরা দেখেছি। এরকম একই রকম ভাবে কিন্তু একটা রোড শো হয়েছে। তো সেইখান থেকে কেউ যদি কিছু ছোড়ে, সেটাকে ব্রিচ অফ সিকিউরিটি বলা যায় কি না, সেটা কিন্তু ওনার যারা এসপিজি কমান্ডোজ আছে, এসপিজি প্রোটোকলে আছে, তারা প্রধানমন্ত্রীর কনভয় একটা অজানা বস্তু তোমার কথা সূত্র ধরে উড়ে এলো, সেটাকে তুমি ব্রিচ অফ সিকিউরিটি বলছো। আমি বলছি এটা যদি বোম হতো এতক্ষণ গল্প হয়ে যেত ভারতবর্ষে। এক্স্যাক্টলি, আমি আবার বলছি, সেইটা এসপিজি সিকিউরিটি ওটা দেখে,
ওনারা বলতে পারবেন। সেই আরে বিষয় ওনারা নিয়ে- বলেননি কেন যে এটা কি? ওনারা নিশ্চয়ই বলবেন, অপেক্ষা করতে কবে হবে। বলবেন? আমরা সব জিনিস দেশের প্রধানমন্ত্রীর কনভয় একটা মানে বস্তু উড়ে এলো, সেটা 24 ঘন্টায় জানা গেল না সেটা কি? বিষয়টা অন্য। মঙ্গলবারের ঘটনা। না না, বিষয়টা হচ্ছে অন্য। বিষয়টা হচ্ছে এই বিষয়টা নিয়ে যারা প্রেস কনফারেন্স করছে, না আমি জয়, আমি এটাই বলতে চাইছি, মানে তোমরা আমি আমার প্রশ্নটা তুমি হয়তো বুঝতে পারোনি। আমি পরিষ্কার প্রশ্ন করেছিলাম যে তোমরা কি অনুধাবন করতে পেরেছো যে এটা এই বস্তুটা কি, এবং সেই বস্তুর নামটা বা তার পরিচয়টা জানা গেলেই তো বোঝা যেত যে এটা ফুল ছোড়া হয়ে তাহলে ভালোবাসা, যদি জুতো ছোড়া হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ক্ষোভ। তোমরা এটাকে সামনেই আনলে না। আমি বলছি ফুল হলেও তো সেটা আলোচনার বিষয়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফুল ছুঁড়ে কেউ ছুঁড়ে মারছেন, ভালোবাসা বেড়েছে, এটাও তো পলিটিক্যাল তর্ক করা যায়। এটা নিশ্চয়ই বিষয়টা এরকম ইম্পর্টেন্ট নয় যে জানালে না কেন, মানে সামনে এলো না কেন? এটা ক্ষোভের বিষয় নয়, নিশ্চয়ই তার জন্য নিশ্চয়ই হয়তো সামনে আসেনি। আমার বক্তব্য হচ্ছে এইটা, হ্যাঁ, আজকে আমি জয় আমার কংগ্রেসের প্রতিনিধির কাছ থেকে এটা আমার শুনতে হবে। এটাই একটা বস্তু, অজানা বস্তু উঠে আসছে আজকে, যেখানে ক্যাটাগরিক্যালি আমি রাহুল খুব গান্ধী প্রেস তুমি বিজেপি নেতা কনফারেন্স হিসেবে, করছে। না আমার প্রধানমন্ত্রীকে নিয়ে আমি ওয়ারিড। আমার বক্তব্য হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী, আমি সন্দীপার কাছে, হ্যাঁ সন্দীপা, আমি এই মুহূর্তে দেখছি আমাদের লাইভ ভিউ ফেসবুকে চরচর করে বাড়ছে, মানে আমি জয়ের এই বক্তব্যের পর দেখছি আরো বেড়ে যাচ্ছে। মানে তারা বেশি ভিউ এর মাধ্যমে এটা প্রমাণ করতে চাইছেন, জানি না যে জয় এটা কি বলতে চাইছে। উপভোগ করুন, আপনাদের টিআরপি বাড়ছে, আপনাদের ভিউয়ার্স বাড়ছে, উপভোগ করুন সেটা বিজেপির মাধ্যমে, বিজেপির ভুলভাল বলার মাধ্যমে যদি হোক। একটু কারেকশন করে দিতে চাই যে জয়, ইনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে সেখানে গেছিলেন, কোন বিজেপির স্টার প্রচারক হিসেবে। আপনার নেতৃত্ব তো, আপনার নেতৃত্ব বলে দিয়েছে ওটা জুতো। আপনি এটা জাস্টিফাই করুন যে রাহুল গান্ধী ওখানে গিয়ে ওটা দেখে এসেছিল ওটা জুতো, এটা আপনি জাস্টিফাই করুন আগে। আর না হলে উইথড্র করান আপনার নিজের রাহুল গান্ধীর নেতৃত্বের যে বক্তব্য সেটাকে উইথড্র করান, আর না হলে জাস্টিফাই করান। রাহুল গান্ধী আপনার নেতা। সন্দীপা, এবার ব্যাপারটা হচ্ছে রাহুল গান্ধী জুতো বলেছেন না রাহুল গান্ধী ফুলের মালা বলেছেন, সেটা যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট যে আমার দেশের প্রধানমন্ত্রীর কনভয়ে এরকম একটা জিনিস গিয়ে উড়ে পড়লো, এবং ব্রিচ অফ সিকিউরিটি কি পরিমাণে হতে পারে সেটা পাঞ্জাবের কথাটা যখন আপনি সৈকত বাবু টানলেন, পাঞ্জাবে কিন্তু দেখা গেছিল যে বিজেপিরই একাংশ পতাকা নিয়ে ঢুকে গেছিল সেখানে, এবং তারপর পার্লামেন্টে অ্যাটাক হলো। পার্লামেন্টে ওই যে একটা কি ধোঁয়ার মতো নিয়ে গেল, একটা রঙিন কিছু একটা বস্তু নিয়ে গেল। এখানে আমার কথা হচ্ছে এসপিজি যেটা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকে সেটা কার আন্ডারে? সেটা দেশের হোম মিনিস্ট্রির আন্ডারে। হোম মিনিস্টারকে অমিত শাহ যখন পাঞ্জাবে ব্রিচ অফ সিকিউরিটি হয়েছিল নরেন্দ্র মোদীর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তখনও কিন্তু আমরা বলেছিলাম এটার দায় দায়িত্ব সম্পূর্ণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, কেননা তার সেই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অ্যাপয়েন্ট করা হয় দেশের প্রধানমন্ত্রীর এসপিজি। এবং এইবারও যেটা হয়েছে সেটাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। তার মানে অমিত শাহ যে নিজের কাজটা আগেও যেরকম ঠিকঠাক ভাবে করেননি, এখনো ঠিকঠাক ভাবে করতে পারছেন না। বারবার কেন আমার দেশে, সে তো নরেন্দ্র মোদী তো 1.5 লাখ ভোটেই জিতুক, যেখানে ব্র্যান্ড মোদি, যেটা আপনি বলছিলেন, আমরা বলেছিলাম ব্র্যান্ড মোদি বলে কিছু হয় না, বায়বীয় যে কোনো জিনিস যে কোনো সময় ফেটে যায়, আমরা বলেছিলাম। সেটা একটা গল্প, একটা গাল ভরা গল্প তৈরি করে ওনাকে একটা ব্র্যান্ড মোদি করা হয়েছিল, বিশ্বগুরু করা হয়েছিল। উনি নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আটকে দিয়েছিলেন, কিন্তু মণিপুরের সিভিল আনরেস্ট যেটা আছে, যেটা এখনো চলছে, সেটা আটকাতে পারছেন না। আরএসএস পর্যন্ত বার্তা দিচ্ছে, এবং আরএসএস কে তো বলে দিয়েছে জেপি নাড্ডা জি 2004-এ অটলজির প্রয়োজন ছিল আরএসএস এর, এখন ব্র্যান্ড মোদি হয়ে গেছে, বিজেপির কোনো প্রয়োজন নেই আরএসএস এর। আরএসএস কে তো ওরা পাতেই তুলছে না, বিজেপির ওরা পাতেই তুলছে না। তো আরএসএস কি বললো কি না বললো সেটাতে তো বিজেপির কিছু যায় আসে না, কেননা ওরা তো এখন একাই 100 হয়ে গেছে। আমি একটা কথা বলে শেষ করতে চাইছি। দেখুন, প্রধানমন্ত্রী শুধুমাত্র বিজেপির প্রধানমন্ত্রী নয়, উনি এই দেশের 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী। ওনার কনভয়ে যখন তিনি এখানে এসেছিলেন, যখন উত্তর কলকাতায় যখন রোড শো করেছিলেন, তখন কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে রোড শোটা করেননি, তিনি কিন্তু বিজেপি স্টার প্রচারক হিসেবে রোড শো করেছেন। এবং এইবার তিনি যে বারাণসীতে গেছেন, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে গেছেন। সুতরাং দেশের প্রধানমন্ত্রীর এসপিজি, দেশের প্রধানমন্ত্রীর সিকিউরিটি ব্রিচ হয়েছে, এটা নিয়ে আমরা প্রচন্ড ভাবে উদ্বিগ্ন। কিন্তু জয় সেটা স্বীকারই করছে না। ওপেন লাইভ শোতে বিজেপি বলে দিচ্ছে, সৈকত বাবু
দাঁড়াও জয়, বিজেপি বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রীর কনভয়ে জুতোই এসে পড়ুক আর ফুলের মালা এসে পড়ুক, তাতে কিচ্ছু যায় আসে না, সেটা বড় বিষয় না, কিন্তু বেশ, আমাদের হ্যাঁ। জন্য বড় বিষয়। এক্স্যাক্টলি, আমি সন্দীপা তোমার সঙ্গে এই বিষয়ে একমত, কারণ আমার দেশের প্রধানমন্ত্রী যদি সিকিউরিটি ব্রিচ হয়, সিকিউরিটি নষ্ট হয়, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে বিশ্বের কাছে আমার দেশের সম্মান নষ্ট হয়। আমি পার্থপ্রতিম রায়ের কাছে, হ্যাঁ, সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র বেশ, মন্ত্রকে হ্যাঁ। যাওয়া উচিত। পার্থপ্রতিম রায়, আপনার কাছে জানতে চাইবো, এক মিনিট জয়, আমি পার্থপ্রতিম রায় আপনার কাছে জানতে চাইবো, খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি বলতে চাইছি যে বারবার বলছি যে এটা জুতোই কিনা আমি অন্তত শিওর নই। আমি যতক্ষণ শিওর নই ততক্ষণ আমি এটাকে জুতো বলতে নারাজ। হ্যাঁ, রাহুল গান্ধী বলতে পারেন, তিনি রাজনৈতিক অপোনেন্ট, তিনি বলতেই পারেন। আমি যেটা আপনার কাছে জানতে চাইবো, ব্র্যান্ড মোদি কোথাও ধাক্কা খেয়েছে? আমি বলছি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে এটা এমন একটা বস্তু যেটাতে ব্র্যান্ড মোদিতে আঘাত লাগতে পারে, সেটা জুতো নাও হতে পারে, কিন্তু ব্রিচ অফ সিকিউরিটি যদিও হয়, সেটাও বারাণসীর মতো কেন্দ্রে, নাম্বার 1। 2, ওই বারাণসী কেন্দ্রে 6000 ভোট নোটায় পড়েছে। 6000 মানুষ নরেন্দ্র মোদীকে পর্যন্ত ভোট দেননি, নোটায় ভোট পড়েছে। নরেন্দ্র মোদীর 68% জয়ের মার্জিন কমেছে, 3.5 লক্ষ ভোট কম পেয়েছেন বারাণসীতে। এই সবটা মিলিয়ে শুধু বারাণসী দিয়ে যদি বিচার করি নরেন্দ্র মোদীকে, তাহলে ব্র্যান্ড মোদী ধাক্কা খেয়েছেন। পরিষ্কার সামনে আসছে, বিরোধীরা একযোগে বলছেন। আপনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কি বলছেন? ব্র্যান্ড মোদি ধাক্কা খেয়েছে কিনা এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি কংগ্রেসের মুখপাত্র সন্দীপার সঙ্গে একটা বিষয়ে সহমত, বা আপনিও যে কথাটা বললেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা খুবই উদ্বিগ্ন। আজকে প্রধানমন্ত্রীর কনভয়ে, প্রধানমন্ত্রীর গাড়িতে, সেটা জুতোই হোক বা অন্য কিছু কোনো বস্তু হোক, সেটা যদি কেউ ঢিল ছুঁড়ে ফেলতে পারে, সেটা অন্য কিছু ফেলার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা আমরা উদ্বিগ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে তার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। কারণ প্রধানমন্ত্রী ছোটখাটো সমস্ত বিষয়কে যেভাবে ফলাও করে প্রচার করা হয়, আজকে এই ধরনের একটি অজানা বস্তু যেটা নিয়ে তার গাড়ির বনেটে গিয়ে পড়লো, সেটা নিয়ে এখনো আমরা দেশবাসী জানতে পারলাম না সেটা জুতো, না সেটা ফুলের মালা, না সেটা অন্য কোনো বিষয়। এই বিষয়টা আমাদের আশ্চর্য লাগছে। এখানে কি কোথাও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আপোষ করা হচ্ছে, নাকি প্রধানমন্ত্রীর ইমেজে ধাক্কা খাবে বলে এই বিষয়টাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? এই বিষয়টা আমাদের কাছে খুব সন্দেহ। ব্র্যান্ড মোদি এই শব্দ বন্ধ নিয়ে আমাদের আপত্তি, কারণ দেশটা একটা সরকার দ্বারা পরিচালিত হয়। প্রধানমন্ত্রী এককভাবে বা নরেন্দ্র মোদী ব্যক্তি নয়, এই ব্যক্তি মোদীর প্রচার সর্বস্ব রাজনীতিকে ভারতবর্ষের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। এবারের লোকসভা নির্বাচন সেটা প্রমাণ করেছে, এবং মোদী ধীরে ধীরে তার জনপ্রিয়তার যে তলানিতে পৌঁছেছেন, তার লোকসভা নির্বাচনের ফল যেমন বলছে, বারাণসী কেন্দ্রের ভোটের ফলাফলও একই কথা বলছে। এবং আজকের র্যালিতে যদি একটি মানুষের এই ঢিল ছোড়াটা, সেটা জুতো হোক বা অন্য কোনো বস্তু হোক, নিশ্চয়ই সেটা ভালোবেসে নয়, সেটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর, তার কার্যকলাপের উপর সেই বিষয়টা কিন্তু প্রকাশ করছে। কিন্তু আমি কখনোই বা আমরা কখনোই সমর্থন করব না যে প্রধানমন্ত্রীর উপর এইরকম কেউ ঢিল ছুড়বে, তাকে রিয়াক্ট করা হবে। এই জায়গাটাও কিন্তু কম্প্রোমাইজ করা কখনো উচিত নয়। কিন্তু এটা একটা সিম্বল, এটা একটা আমি আবারও আসবো, আমি একটু আশিসদার কাছে আসবো। আমি আসছি পার্থদা, আমি একটু আশিসদার কাছে আসতে চাইবো। আশিসদা, এই যে একটা ছবি আমরা যেটা নিয়ে আলোচনা করছি, ব্র্যান্ড মোদির ইমেজে ধাক্কা, এবার নরেন্দ্র মোদী তার ইমেজে ধাক্কা খেয়েছে। নরেন্দ্র মোদীর মানে ভোটের পরবর্তী সময় থেকে নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজ সে কথা বলে দিচ্ছে, নরেন্দ্র মোদীর চোখ মুখ, নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে তিনি স্যাটিসফাইড নন। আমি নরেন্দ্র মোদী এই শব্দটা বলতে আর অভ্যস্ত নয়। এমনকি আরএসএস ও নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন রাজধর্ম পালন, যে বিরোধীদের প্রতিপক্ষ ভাববেন না, প্রতিদ্বন্দ্বী ভাবার চেষ্টা করুন। তার মানে কোথাও আরএসএস সেটা মনে করেছে। এই জায়গা থেকে আপনার কাছে জানবো, সেই কারণেই কি নরেন্দ্র মোদী 4 রাজ্যের ভোটের আগে, যেখানে কৃষকরাই ডিসাইডেড ফ্যাক্টর, তাদের মন জয়ের জন্য নরেন্দ্র মোদী একের পর এক
কৃষকদের নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। গতকালও তিনি সিদ্ধান্ত নিয়েছেন এমএসপি বাড়িয়ে দেবেন। তাতে কি হচ্ছে, 117 টাকা বাড়ানো হয়েছে, 1.5 গুণ এমএসপি পাবেন তারা, এবং কুইন্টাল প্রতি 2300 টাকা করে উপার্জন করতে পারবেন কৃষক। কৃষক বন্ধু নরেন্দ্র মোদী, একটা পাল্টা ইমেজ বিল্ডিং এর চেষ্টা করা হচ্ছে। দেখো, এইবারে ভোটটা যদি বিশ্লেষণ করো, একটা জিনিস দেখা যাবে যে কৃষক বলতে যাদের বোঝায়, চাষ বা কৃষিজীবী, তাদের ব্যাপক অংশই কিন্তু বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছে। এবং পাঞ্জাবে, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, এখানে ব্যাপক তার গণ্ডগোল মানে আন্দোলন ছিল, এটা মহারাষ্ট্রে ছিল। ফলে তো স্বাভাবিকই যে এখন অনেকটাই আমি বলবো সেই অর্থে দিশেহারা, মানে কি নিয়ে যে এগোবে। প্রথম কথা ধরো ইস্যুগুলো, রাম মন্দির ইস্যু কাজে লাগেনি, ব্র্যান্ড মোদি যে বলা হচ্ছে, আরে এটা তো মার্কেটিং স্ট্র্যাটেজি, এটাও তো আমরা নতুন দেখলাম। কোটি কোটি টাকা খরচ করে একটা লোককে ভগবান বানিয়ে ফেললো, এবং এমনকি সেই ভদ্রলোকও নিজেকে ভগবান ভাবতে শুরু করলেন। এটা তো ব্র্যান্ড মাহাত্ম্য। এই জিনিসটা কখনো হয়নি। ধরো ইন্দিরা গান্ধী, আজকেও তো আমরা স্মরণ করি, সেটা কিন্তু তার জন্য তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করতে হয়, কাজের মাধ্যমেই তিনি এখনো স্মরণীয়। ফলে এইটা একটা বেসিক তফাৎ বুঝতে হবে যে ভারতীয় রাজনীতিতে মার্কেটিং এবং ইভেন্ট ম্যানেজমেন্ট করা, এইটা একদম নতুন জিনিস আমরা দেখলাম। নিশ্চয়ই ভবিষ্যতে গবেষকরা লক্ষ্য রাখবেন। একটা কথা যেটা বলি, যে সূত্রে এত কথা, যে আমাদের প্রথমেই যে চপ্পল ছুঁড়েছে না ফুল ছুঁড়েছে, যাই ছুঁড়ে থাকুক, এর নিন্দা করা উচিত। কারণ তিনি আমাদের প্রধানমন্ত্রী, কালকে একই জিনিস রাহুল গান্ধীর উপর হতে পারে। ধরো একটা কথা বলি, যে নরেন্দ্র মোদীর আগে, আমি যার কথা একটু আগে বললাম, ইন্দিরা গান্ধী 1967 সাল, তখনও প্রধানমন্ত্রী, তিনি ভুবনেশ্বরে সভা করছেন, সবার ভেতর বেশ কিছু লোক চিৎকার চেঁচামেচি করছে, একটু গন্ডগোল হচ্ছে। মিসেস গান্ধী বললেন যে এই লোকদের আপনারা ভোট দেবেন, বলে তিনি সামনে এগিয়ে এলেন। তখনই একটা বড় পাথর তার নাকে লেগেছিল, নাকটা ফেটে গিয়ে তার ঝরঝর করে রক্ত পড়ছিল, কিন্তু তিনি পিছিয়ে যাননি। ওই অবস্থায় দাঁড়িয়ে তিনি বক্তৃতা শেষ করেছেন, হাজার মানে বাধা সত্ত্বেও, মানে অনুরোধ সত্ত্বেও তিনি তাকাননি। এরকম যে খুব হঠাৎ হচ্ছে না, কিন্তু নিন্দনীয়। এই জিনিসটা কখনো ভাবা যায়নি, আসতে কত বছর আগে পাবো। এর 10 বছর পর 1977-এও মিসেস গান্ধী মাদুরাইতে এরকম আক্রমণের মুখে পড়েছিলেন। কি আক্রমণ করেছিল, কারা আক্রমণ করেছিল, আজকে এই মুহূর্তে সেটা অবান্তর। কিন্তু ঘটনা এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপরে এই ধরনের হামলা একেবারে নতুন নয়। ফলে আজকে যখন নরেন্দ্র মোদী তাঁর নিজের কেন্দ্র বারাণসী, সেখানে তিনি মোদি বা জয় শ্রীরাম ধ্বনির মধ্যে এগোচ্ছেন, তখন তো অনেক বেশি সতর্কতার নিরাপত্তার কর্মীদের হওয়া উচিত। এখানেই আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি যে তখন তো আমি যতদূর জানি তখন এসপিজি ছিল না, ফলে প্রোটেকশনের জায়গাটাও অনেক লুজ ছিল, এবং যে কারণে আমরা দেখেছি রাজীব গান্ধীর মতো পপুলার নেতাকেও কিভাবে তাকে হত্যা করা হয়েছে, অ্যাসেসিনেট করা হয়েছে। ফলে এই সব ঘটনার কথা মাথায় রেখেও জয়ের যে দাবি, যে এইটা ততটা গুরুত্বপূর্ণ নয়, এটা কি এসপিজির দায়িত্ব তারা দেখবে? আচ্ছা, এই তো ব্যাখ্যা করা বা এই নিয়ে আলোচনার কিছু নয়, ফেলিওর তো বটেই। দিস ইজ কমপ্লিট সিকিউরিটি ফেলিওর, এবং এর দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, যার অধীনে এই নিরাপত্তার বিষয়গুলো রয়েছে। প্রথম কথা, ওটা যদি ওই যে কথাটা ঘুরে ফিরে আসছে, যে ওটা চপ্পল না হয়ে ফুল যদি না হয়ে একটা বড় বোমা হতো, হতেই তো পারতো। ফলে আমার কথা হচ্ছে যে এভরিবডি শুড কন্ডেম, এই ঘটনাটাকে নিন্দা করা উচিত, এবং একেবারে উচ্চ পর্যায়ে তদন্ত করা উচিত, এবং কোথায় গাফিলতি হলো, কি গাফিলতি হলো, সেটা দেখতে হবে। এবং আমি দর্শকদের একটা কথা শুধু এখানে বলে রাখতে চাইবো, জয় আমি আসছি, যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে দেশ যদি একসঙ্গে নিন্দা না করতে পারে, তাহলে সন্ত্রাসবাদী গোষ্ঠীরা খুব সহজেই বুঝে যাবেন যে যিনি যাই ছুড়ে থাকুক না কেন সেটা জানা না যেতে পারে, তাহলে বোধহয় বোমাও ছড়া যেতে পারে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। ফলে সবচেয়ে বড় হচ্ছে যে এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তাই দেন, তার আর কোনো কাজ নেই, আর কোনো ব্যক্তির নিরাপত্তা এসপিজি দেয় না। রাহুল গান্ধী আগে পেতেন বা সোনিয়া গান্ধী পেতেন, সেটাও উইথড্র করা হয়েছে।
এবং এসপিজির বরাদ্দ আগের তুলনায় বাড়ানো হয়েছে তার খরচ, তারপরেও যদি এই ঘটনা ঘটে তাহলে তো এর দায় কাকে নিতে হবে, যেটা একটু আগে সন্দীপা বলেছে তার বক্তব্যের মাধ্যমে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমার পরবর্তী টপিক নিয়ে। কেন্দ্র নাকি বাংলায় শিল্প হোক, বিনিয়োগ আসুক চায় না, কিন্তু কেন এ কথা বলছি প্রতিবেদন নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি দর্শকদেরকে বলবো যে আমরা একটু আগে যে টপিকে আলোচনা করছিলাম, জয় সেটা নিয়ে কিছু বলবে বলছিল, আমি জয়ের উত্তরটা আগে নেব, তারপর আমি পরবর্তী প্রতিবেদনে যাব। জয়, তুমি 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 যেটা বলবে বলছিলে। আমি তোমারই বক্তব্যটা নিয়ে যেটা বলছি, মানে একদম তোমার কথার রেস্টে নেই বলছি, সেটা হচ্ছে যেখানে তুমি বলছো যে প্রত্যেকে দেশের প্রত্যেকটা দল, প্রত্যেকটা দলের প্রতিনিধিদের আজকে এটাকে কন্ডেম করা উচিত, তুমি যেটা বললে সেই জায়গাটা আমার বক্তব্য হচ্ছে আজকে রাজীব গান্ধী এরকম একজন ব্যক্তি, রাজীব গান্ধী, আমি একদম ক্যাটাগরি করছি, রাজীব গান্ধীকে মালা পরানোর সময় যে ঘটনাটা ঘটেছিল সেটা সারা দেশ দেখেছিল, সেই সময় কিন্তু বিজেপি তার তীব্র নিন্দা করেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি রাহুল গান্ধী তার দলের প্রেস কনফারেন্সে উনি রীতিমতো এইটাকে নিয়ে একটা উপহাস্য করছেন। এক, দ্বিতীয়, আবার কংগ্রেস শাসিত রাজ্যে যেখানে খালিস্তানিদের নিয়ে এত সমস্যা, সেইখানে কিন্তু তরণজিৎ সিং তৎকালীন মুখ্যমন্ত্রী, সেখানেও কিন্তু এইগুলোকে নিয়ে অট্টহাস্য হেসেছিলেন। তো এইগুলো যখন সামনে আসে তখন সাধারণ মানুষ কংগ্রেস এবং কংগ্রেসের নেতাদের আসল রূপটা বলে দেয় যে কোথায় তারা। সন্দীপা কিন্তু আমি জানি না রাহুল গান্ধী তো বলতে চাইলাম এখানে বসে কন্ডেম করছে, সন্দীপার উত্তরটা নিয়ে নি। উনি কন্ডেম করছেন ওনার প্রতিনিধি হয়ে কংগ্রেসের, কিন্তু ওনার দলের নেতা রাহুল গান্ধী সেখানে ওটাকে নিয়ে সন্দীপা আমি একটা জিনিস জানতে চাই, রাহুল গান্ধীজি কোথায় বলেছেন? আমি সংবাদ মাধ্যমের কাছে, মিডিয়ার কাছে আজকে জানতে চাইছি। বিজেপির প্রতিনিধির ওরা প্রেস কনফারেন্স করেছেন, আপনি প্রেস কনফারেন্স দেখেন, কথাটা শেষ হোক জয়, কথাটা শেষ হোক। বিজেপির প্রতিনিধির ওরা অমিত মালব্যর আইটি সেল দ্বারা পরিচালিত, আমরা জানি অমিত মালব্যের কি না হয়েছে, আমি ওনাদের যেতে চাই না। আরে দাঁড়াও ভাই, বলতে দাও। কিন্তু প্রেস কনফারেন্স করে কোথায় অট্টহাস্য হেসেছেন রাহুল গান্ধী? রীতিমতো বলছেন জুতা ফেঁক মারা হে হাওয়া নিকল গয়া। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, এগুলো কি মন্তব্য? ওনার মুখ থেকে একটা ওয়ার্ড, না ওনার মুখ থেকে একটা ওয়ার্ড। আমি তোমার যা বক্তব্য বুঝতে পারছি, তুমি জুতো শব্দটায় আপত্তি জানাচ্ছ, আমি তোমার কথা জুতো শব্দটায় আপত্তি জানাচ্ছ। আমি বিজেপি কি শিখিয়ে দিয়েছে বিজেপির প্রতিনিধিদের যে বাদ বাকিদের বলতে দিতে হবে না, শুধুমাত্র আলপটকা চিৎকার করে যাবে? বলো, একটা লাইন বলুন রাহুল গান্ধী কন্ডেম করেছে, শুনে নাও তারপরে বলো ভাই, তুমি যথেষ্ট বলার সময় পাবে। আমাদের কথা হচ্ছে দেখিয়ে দিক আজকে যে রাহুল গান্ধীজি কোথায় অট্টহাস্য করেছেন। কেননা রাহুল গান্ধীজি একমাত্র ব্যক্তি যিনি জানেন যে মৃত্যুর বেদনা বা আতঙ্কবাদীদের হাতে, সন্ত্রাসবাদীদের হাতে মৃত্যু হওয়ার যন্ত্রণাটা কি, জ্বালাটা কি। কেননা উনি উনি ওনার দিদা ঠাকুমাকে হারিয়েছেন, উনি ওনার বাবাকে হারিয়েছেন। উনি বলেছেন যে কথাটা আমরা বারবার বলছি, মানুষের ক্ষোভকে উপেক্ষা করার মতো নয়, আমরা করতে পারবো না। যে কাণ্ডগুলো গত 10 বছরে মোদি করেছে, যে কাণ্ডগুলো আমি তোমার কাছে প্রথম করেছিলাম জয় যে এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ, আমি বস্তু বাচ্চা যাচ্ছি না, গান্ধীজি তার ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। বেশ আমি দ্বিতীয় টপিকে আসি। আগে এই জিনিসটা মারেনি তো। বাংলায় এবার হচ্ছে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, যতক্ষণ অব্দি প্রধানমন্ত্রীর পিএমও থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে না জানানো হবে যে সেটা জুতো নয়, ততক্ষণ আমরা জুতো বলে যাব। বেশ, প্রধানমন্ত্রী এই টপিকের সঙ্গে আমি দর্শকদের জয় এক মিনিট হোম মিনিস্টার জানাক সেটা আমাদের জুতো নয়। পরিষ্কার দ্বিতীয় টপিকে আসব। এবার বাংলায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে না, এটা প্রথম বাংলা সংবাদ মাধ্যমে ব্রেক করেছে একমাত্র এনকেটিভি বাংলা। এই খবরের সঙ্গে আমরা আজকে খবর পেলাম যে তৃণমূলের তরফ থেকে একটা বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে যে একটা অস্ট্রেলীয় প্রতিনিধি দল, ডেপুটি হাই কমিশন অস্ট্রেলিয়া, তারা আসতে চেয়েছিল বাণিজ্য বা বিনিয়োগ বিষয়ে বাংলার 3 মন্ত্রীর সঙ্গে কথা বলতে, কিন্তু তাদেরকে অনুমতি দেওয়া হয়নি এই বৈঠক করার জন্য, আসতে দেওয়া হয়নি। কে বাধা দিয়েছে? ভারতের বিদেশ মন্ত্রক।
বিস্ফোরক অভিযোগে আরো বলা হচ্ছে, তাদেরকে বলা হয়েছে বা অনুরোধ করা হচ্ছে যে আপনারা বাংলায় নয়, আপনারা মোদির গুজরাটে যান, ওখানে বিনিয়োগ করুন। বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে, বাংলাকে আবার বঞ্চিত করার অভিযোগ তোলা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে। সরাসরি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের সাংসদ। তিনি বলছেন, কি বলছেন, কেন বলছেন, চলুন দেখি। বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার তালিকায় নয়া সংযোজন, বকেয়া টাকার পর এবার শিল্প। বাংলায় বিদেশি বিনিয়োগ আসুক চায় না কেন্দ্র। আটকে গেল অস্ট্রেলিয়া ডেপুটি হাই কমিশনার রাজ্যের বৈঠক। নিকোলাস ম্যাকাফের সঙ্গে রাজ্যের 3 মন্ত্রীর বিনিয়োগ বৈঠক ছিল, কিন্তু বিদেশি প্রতিনিধিদের সফরে অনুমতি দেয়নি কেন্দ্র। এটা বিজেপি সরকারের যুক্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। जिस तरह से गंदे तरीके से षड्यंत्र करके साजिश करके केंद्र सरकार, मोदी सरकार ऑस्ट्रेलिया के डेप्यूटी हाई कमीशन को बंगाल के मंत्री से क्यों नहीं मिलने दे रही है? मोदी सरकार जवाब दो। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, তৃণমূল যেরকম মিথ্যে কথা বলে ওরকম মিথ্যে কথা বলছে। অস্ট্রেলিয়ার হাই কমিশন নিশ্চয়ই তাদের সাথে দেখা করতে চায়নি, আমার কাছে খবর আছে। অস্ট্রেলিয়ান হাই কমিশন দেখা করতে চায়নি, সেই জন্যই তারা দেখা করতে পারেনি। শিল্প বিনিয়োগ আনতে গেলে তো প্রথমে তোলাবাজি বন্ধ করতে হবে। তৃণমূল কংগ্রেস আর তোলাবাজি দুটো তো সমার্থক। বৃহস্পতিবার তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়, কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও শিল্প ও বাণিজ্য মন্ত্রী শশী পাজার সঙ্গে বৈঠক করার অনুমতি চেয়েছিল অস্ট্রেলীয় প্রতিনিধি দলটি। তৃণমূলের প্রশ্ন, কেন্দ্র যখন বিদেশি বিনিয়োগ আনার কথা বলছে, সেখানে কেন বাংলার মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে বাধা দিচ্ছে কেন্দ্র? তৃণমূলের অভিযোগ, ভোটে হারাতেই বাংলার প্রতি বিজেপির বঞ্চনার মনোভাব ফুটে উঠেছে। বিদেশ মন্ত্রকের তরফেও জানানো হয়েছে, এই বৈঠক কোনোভাবেই ঘরোয়া রাজনীতির বিষয় নয়। অস্ট্রেলীয় হাই কমিশনারের সঙ্গে রাজ্যের মন্ত্রীদের বৈঠক করার প্রটোকল নেই। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হচ্ছে, অস্ট্রেলীয় হাই কমিশনের প্রতিনিধিদের বলা হচ্ছে বিনিয়োগ করলে মোদির রাজ্য গুজরাটে যান। তবে এবারই প্রথম নয়, এর আগেও মমতার বিদেশ সফর নিয়ে একই টালবাহানার রাজনীতি দেখেছে বঙ্গ। 2017 সালে মুখ্যমন্ত্রী চীন সফরে না করে দেয় কেন্দ্র। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেপাল যেতে বাধা বিদেশ মন্ত্রকের। 2021-এ মমতার ইতালি সফর আটকে দেয় মোদী সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহে সংসদের অধিবেশনে বিষয়টি নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি সরাসরি আলোচনায় আসবো। প্রথমে পার্থপ্রতিম রায়ের কাছে যাব। পার্থদা, আপনারা যে অভিযোগ তুলেছেন সেটা বিস্ফোরক। মমতা বন্দ্যোপাধ্যায়কে শিল্প বিরোধী বলেন বিরোধীরা। কেন বলেন? যে তিনি সিঙ্গুর থেকে টাটা ন্যানো কারখানাকে তিনি উঠিয়েছেন, তারপর বাংলা আর কোনো ভারী শিল্প আসেনি। আপনারা বিজেপিএস করছেন ঠিকই, কিন্তু বাংলার প্রতি আর কেউ বিশ্বাস করতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন গেছেন, তিনি বিভিন্ন জায়গায় গেছেন, কিন্তু বিশ্বাসযোগ্যতা পাচ্ছেন না। কিন্তু আজকে যখন বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কেন্দ্র বাধা দিচ্ছে। কেন? প্রোটোকলের কারণে তাদেরকে আসতে দেওয়া যাচ্ছে না। প্রোটোকল, আমি বলছি কোন প্রোটোকল? যেখানে দেশের উন্নতি, মানে রাজ্যের উন্নতি হলে তাহলে সেটার সরাসরি প্রভাব গিয়ে পড়ে দেশের উন্নতিতে। দেশ, রাজ্য নিয়েই তো দেশ। তাহলে কোন প্রোটোকল যা দেশের উন্নতিকে বাধা দিচ্ছে? দেখুন, আমি সুকান্ত মজুমদারের কথা শুনি, তিনি তো আলটপ্পা মন্তব্য করলেন। তিনি গোটা বিষয়টা না চিনে তিনি বললেন যে অস্ট্রেলীয় প্রতিনিধি দল বসতেই চায়নি, তার জন্য হয়তো বসেনি। এই ধরনের তৃণমূল মিথ্যাচার করছে। আবার বিদেশ মন্ত্রক থেকে বলা হচ্ছে যে না, এই বৈঠক প্রোটোকল অনুযায়ী মানে প্রোটোকল মেনে হচ্ছে না, কারণ হলো সরাসরি বাংলার মন্ত্রীরা বসতে পারে না অস্ট্রেলীয় প্রতিনিধি দলের সঙ্গে। তাহলে আমরা কার কথা বিশ্বাস করবো? কারণ তিনি, সুকান্ত মজুমদার একজন দায়িত্বশীল মন্ত্রী। তিনি মন্ত্রিত্ব পাওয়ার পরেই তিনি বললেন বাংলার অযোগ্য শিক্ষকদের যারা দুর্নীতি করেছে তাদের যে বার করতে হবে। খুব ভালো কথা। আজকে নিট নেট সহ এত বড় দুর্নীতি, তার মুখে একটা দাম নেই, এটাই দুর্ভাগ্যজনক। আর এই বাংলা থেকে নির্বাচিত সাংসদরা সহ বিজেপি গোটাটাই বাংলা বিরোধী, এটা বারে বারে প্রমাণিত। আজকের এই ঘটনা যে অস্ট্রেলীয় প্রতিনিধিদের সঙ্গে বাংলার শিল্প বিনিয়োগ নিয়ে যে আলোচনা, সেটা করতে দেওয়া হচ্ছে না, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় একটা বড় ধাক্কা। তারা কেন্দ্র গোটাটা নিজেরা নিজেদের মতো খেয়াল খুশি মতো করতে চাইছে। তারা এই জনাদেশকেও ভুলে গিয়ে
আবার তারা জায়গায় জায়গায় যেখানে হেরেছে সেখানে তাদের গায়ের জ্বালা মেটাচ্ছে বিভিন্ন ভাবে বঞ্চনা করে। সম্প্রতিতম এই উদাহরণ হলো বিদেশ অস্ট্রেলীয় হাই কমিশনের যে প্রতিনিধি দল, তাদের সঙ্গে আমাদের মন্ত্রীদের না বসতে দেওয়া। তারা চায় না বাংলার উন্নয়ন হোক, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে কনসেপ্ট, যেখানে রাজ্যগুলো উন্নতি হবে পাশাপাশি দেশের উন্নতি হবে, সেই জায়গাটা বিজেপি উপলব্ধি করতে পারছে না। তারা জোর করে গায়ের জ্বালা মেটাচ্ছে। পার্থদা, আপনারা কি এখানেই ছেড়ে দেবেন, নাকি এটা নিয়ে আরো বৃহত্তর আন্দোলনে রাজ্যের মানুষের কাছে তুলে ধরা, দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য বৃহত্তর আন্দোলনে যাবেন? নিশ্চিতভাবে মানুষ জনাদেশে স্পষ্ট করেছে আগামী দিনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি যেমন হবে। আমরা দেখেছি ইন্ডিভিজুয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় বিভিন্ন দেশ আমন্ত্রণ জানিয়েছিল বিভিন্ন বিষয়ে। শুধুমাত্র প্রচার সর্বস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে বিশ্ব দরবারে হাইলাইট করবে বলে তাকে অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশে পাঠানো তার মনক্ষুণ্ণ হয়, এটা আমরা দেখেছি। এবং একটা রাজ্য নিজেরা আত্মনির্ভর হোক, নিজেরা অর্থনীতিতে আরো বেশি সমৃদ্ধ হোক, সেটা কখনো চায় না। তারা কেন্দ্রের উপর মুখাপেক্ষি করে রাখতে চায় সব সময়। সেটা যুক্তরাষ্ট্র পরিকাঠামোর পরিপন্থী। আগামী দিনে নিশ্চিতভাবে আমাদের নেতৃত্বরা সার্বিকভাবে এই আন্দোলন গড়ে তুলবে এবং বিজেপি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর মুখোশ খুলে দেবে। বেশ, আমি জয় তোমার কাছে জানতে চাইবো। জয়, তোমরাই বলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে শিল্পটা এখানে আনতে পারেনি সেটা তোমরা সানন্দে করেছো, মানে গুজরাটে নিয়ে গেছো। এক্ষেত্রেও অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলের যে এই শিল্প কারখানা বাংলায় করার দরকার নেই, আপনারা গুজরাটে চলে আসুন। মানে তোমরা এবার শিল্পপতি ভাঙাচ্ছ। মানে এতদিন বাংলায় দেখেছি দল ভাঙানো, এবার শিল্পপতি ভাঙানো, মানে বিনিয়োগ ভাঙানোর খেলা। এই অভিযোগ বাংলার মানুষের কাছে যদি তৃণমূল কংগ্রেস তুলে ধরে, তাহলে তোমাদের মুখ থাকবে? তোমরা কি ইস্যুতে বা কোন জায়গা থেকে বাংলার মানুষকে এর সত্য উদ্ঘাটন করাতে পারবে, কিভাবে বিশ্বাস করা? বাংলার মানুষকে সিঙ্গুরের সত্যকে আর উদ্ঘাটন করার কোনো প্রয়োজনীয়তা নেই, তারা সব সত্য জানে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেরকম টেসলা, বিএমডব্লিউ, অ্যাপেল এরকম বড় বড় কারখানা যেরকম ভারতবর্ষে এসে তাদের নিজেদের কারখানা তৈরি করেছে, ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো তারা বিশাল বিশাল কারখানা তৈরি করেছে, ঠিক সেরকম পশ্চিমবঙ্গ হতে পারত। আমার বক্তব্য হচ্ছে, যেটা আজকে যে এত তর্ক বিতর্ক হচ্ছে, যে একটা মন্ত্রক, সেই মন্ত্রক বলেছে যে এরা আসতে পারবে না, কিছু একটা কারণ দেখিয়েছে। আজকে আপনি বললেন যে আপনারা কি আন্দোলন করবেন, পার্থদাকে জিজ্ঞেস করেছিলেন। আমার বক্তব্য হচ্ছে, আন্দোলনের কি দরকার? ওনারা মন্ত্রকের সঙ্গে কথা বলবেন, কি এক্সাক্ট প্রোটোকল আছে কথা বলবেন, আর একটা মিটিং পরে ফিক্স করে নেবেন, সলিউশন হয়ে গেল। কিন্তু এইটাকে নিয়ে নোংরা রাজনীতি করা এইভাবেই হয়? আমার বক্তব্য হচ্ছে, আপনি বলুন তো, বিজনেস সামিট পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো করেছে, কতগুলো মৌ স্বাক্ষর হয়েছে, কত লাখ কোটি টাকার মৌ স্বাক্ষর হয়েছে, এবং তারপরে পশ্চিমবঙ্গে একটা ছবি দেখিয়ে দিন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে ফিতে কাটছে, উদ্বোধন করছেন, এবং সেখানে 5,000-10,000 কর্মীর চাকরি হলো, এমপ্লয়মেন্ট হলো। কিন্তু একটা জিনিস কিন্তু ভালোভাবে হয়েছে, একটা শিল্প, সেটা হচ্ছে কাশফুলের বালিশ খুব ভালোভাবে চলছে, এবং চপ শিল্প এই হচ্ছে একটা বড় ভালো শিল্প চলছে। এর তাছাড়া ইন হাউস ওদের যে ট্রেন্ড বা ইন হাউস ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে বোম বাঁধার ব্যবসা বা বোম বাঁধার ইন্ডাস্ট্রি, এটা খুব ভালোভাবে চলছে। তার জন্য তৃণমূলকে একদম সার্টিফিকেট দেওয়া উচিত। আমার বক্তব্য হচ্ছে, আমি তর্কের খাতিরে ধরেও নিলাম যে এই 3টে মন্ত্রীর সঙ্গে দেখা করলে একটা বিজনেসের অপরচুনিটি আসতো। আমার বক্তব্য হচ্ছে, গত এতগুলো যে মৌ স্বাক্ষর হলো, একটু বলে দিন না কাইন্ডলি, দুটো বলে দিন যে ফ্যাক্টরি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এই মৌ স্বাক্ষরের পরে। বলতে পারবেন না? আমি ঠিক সন্দীপা এই জায়গা থেকে জানতে চাইবো, মুখ্যমন্ত্রী গিয়েছিলেন স্পেনে, তিনি সফরে গেলেন, একাধিক শিল্পপতিকে নিয়ে গেলেন, সেখানে বাংলার সাংবাদিক কুলো গেলেন, ঘটা করে তার প্রচার হলো, আমরা দেখলাম, আমরা আশাবাদী ছিলাম। এমনকি বাংলার ফুটবলকে বিশ্বের ফুটবলের সঙ্গে জুড়ে দেওয়ার কাজও মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা নিয়ে আমি অনেক শো করেছি, যে তিনি ওখানে গিয়ে বলতে গেলেন, কিন্তু বাংলায় বলতে পারতেন, কিন্তু সেই ইস্পাত কারখানা ঘোষিত সময়ের মধ্যে হলো না। তাহলে এখন তো প্রশ্ন উঠতেই পারে যে বাংলার শিল্পপতি বাংলায় ঘোষিত সময় শিল্প করতে পারলেন না, তাহলে কারা কবে আসতেন, শিল্প বিনিয়োগ নিয়ে আসছিলেন, বৈঠক হলো না, কিছুই হলো না।
মানে এইটা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে, মানে যেটা হলো না সেটা নিয়ে বেশি গুরুত্ব দেব, নাকি যেটা হওয়ার কথা ছিল সেটার পেছনে রেড়ে করে তেড়ে যাব, কোনটা? না, সৌরভ গাঙ্গুলি আমাদের মনে হচ্ছে এই জন্য বাংলায় বসে বাংলায় শিল্প করার প্রতিশ্রুতি দিতে পারেননি, বিদেশে গিয়ে দিতে হয়েছে। কেননা এখানে যদি বসে তিনি প্রতিশ্রুতি দিয়ে দিতেন তাহলে সঙ্গে সঙ্গে ওই তৃণমূলী তোলাবাজরা গিয়ে ঝাঁপিয়ে পড়তেন যে তোলার জন্য দাও, শিল্প এখনো শিল্প। 2,500 কোটি টাকায় উনি ইস্পাত কারখানা করবেন। না, সেটা 2,500 কোটি টাকা কেন, সেটা ওনার বাজেটের ব্যাপার, আমাদের কোনো কিছু দেখা নেই। কিন্তু মনে হয় তোলাবাজদের ভয়ে উনি বিদেশে গিয়ে সেটা ঘোষণা করেছেন। যদিও শুনেছি এখন সেই জায়গায় ইস্পাত কারখানা হবে না, অন্য জায়গায় হবে, যায় না, এটাও তোলাবাজিদের ভয়ে কিনা। কিন্তু যে কথাটা বলবার ইচ্ছে আছে, এটা তো ঠিক যে সিঙ্গুর নিয়ে, আমি তখন কলেজে পড়তাম, সিঙ্গুর নিয়ে যা হয়েছে আমি দেখেছি, নন্দীগ্রাম নিয়ে যা হয়েছে আমি দেখেছি। সিঙ্গুরে তো সেখানে মমতা ব্যানার্জির কানে কানে সেই সময়ে আমরা রাজনাথ সিংকেও কথা বলতে দেখেছি, স্বর্গীয় সুষমা স্বরাজজিকেও সেই একই মঞ্চে দেখেছি, আরো অনেককে দেখেছি। আমাদের কথা হচ্ছে এতগুলো বছর ধরে বিজেপিএস হয়েছে, যে কথাটার সাথে আমি একদম সহমত পোষণ করি জয়ের সাথে, যে মৌ স্বাক্ষরিত হওয়া মানেই কিন্তু বিজনেস চলে আসা নয়, সেই মৌটাকে কিন্তু ভাঙাও যায়। মৌ স্বাক্ষরিত হওয়া মানেই কিন্তু যে বাংলায় বিজনেস চলে আসবে সেটা কিন্তু যেমন তাজপুরের গভীর সমুদ্র বন্দর আদানিদের সঙ্গে চুক্তি, আদানিদের সাথে চুক্তি ছিল, তারপরে একটা পোর্ট তো শ্যামাপ্রসাদ মুখার্জির নামেই করে দেওয়া হলো নেতাজি পোর্ট থেকে। আমাদের কথা হচ্ছে, আমরা তো দেখুন, আমরা তৃণমূলের সাথে রাজনৈতিকভাবে তৃণমূলের বিভিন্ন পলিসির বিরোধিতা আমরা করি এবং সরকারের বিরোধিতা আমরা করি। সরকার যেভাবে প্রশাসনটাকে চালাচ্ছে, প্রত্যেকটা জায়গায় কঙ্কালসার অবস্থা বেরিয়ে পড়ছে, সেটা নিয়ে আমরা করি। কিন্তু যখন প্রশ্ন আসবে যে বাংলায় শিল্প আসুক, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা অন্তত আমরা কংগ্রেস, আমরা কিন্তু মনে করি আমরা কিন্তু সরকারকে যথেষ্টভাবে সাহায্য করব আমরা, এবং সরকার যেন এখানে শিল্প নিয়ে আসতে পারে বাংলার 10 কোটি মানুষের জন্য, সেটা কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আমরা সাথে থাকবো, আর কেউ থাকুক না থাকুক, আমরা কংগ্রেস আমরা সাথে থাকবো। ঠিক একই রকম ভাবে ভারত সরকার যদি ভারতের মানুষের জন্য কিছু ভালো করতে চায়, আমরা সাথে আছি, যতই বিরোধিতা থাকুক। আমাদের কথা হচ্ছে, একটা টিম বা একজন প্রতিনিধি যদি এসে দেখা করতে চান, শিল্পের জন্য যদি দেখা করতে চান, কিসের প্রোটোকল, কি সেই প্রোটোকল যেটার জন্য ওনাকে দেখা করতে দেওয়া হলো না? আমাদের কথা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী এসপিজি প্রোটোকল ভাঙছে, আমরা দেখছি। আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রোটোকল ভেঙে পাকিস্তানে গিয়ে নওয়াজ শরীফের জন্মদিনে সেমাই খেতে পারছে, জন্মদিনের উইশ করতে পারছে, ভগবান জানে কি করছে সেখানে গিয়ে, সেখানে প্রোটোকল ভাঙা হচ্ছে না। কিন্তু বাংলায় একটা শিল্প আসবে, একজন প্রতিনিধি দেখা করবে বাংলা সরকারের সাথে, সেই জন্য তাকে আসতে দেওয়া হলো না প্রোটোকলের দোহাই দিয়ে। যদি বাংলায় সেরকম যদি কিছু আতঙ্ক থাকে সেই বিদেশি প্রতিনিধির জন্য, তাহলে সেখানে ভারত সরকার কি করছে বাংলার, শুনুন, সেটা শুধুমাত্র সেই প্রতিনিধির জন্য না, বাংলার মানুষের জন্য কিন্তু সেটা আতঙ্কের বিষয় হতে পারে। এবং যে কথাটা জয় মল্লিক বলেছেন, আমরা সেটা বলছি, বোমা বাঁধার শিল্প চলছে। তাহলে বিজেপি এত বছর ধরে কেন্দ্রের থেকে যারা বোমা বাঁধছে, ওরা তো জানে, শুভেন্দু অধিকারী তো ওদের দলে আছে, শুভেন্দু অধিকারী তো সব জানে, তৃণমূলের টিপ টু টো জানে, মাথার চুল থেকে পায়ের নখ অব্দি জানে। তাহলে কেন ইউএপিএ এক দিয়ে শওকত মোল্লাকে ঢোকানো হচ্ছে না? কেন যারা নির্দোষ সাংবাদিক তাদেরকে ইউপিএ এক দিয়ে ঢোকানো হচ্ছে জেলের মধ্যে? বিজেপি কেন সেটা করেনি এতদিন? আমি আশিস দা আপনার কাছে আসবো। আশিস দা, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন আপনি নিজে চোখের সামনে দেখেছেন। আমি সিঙ্গুর আন্দোলনের ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এটা সত্যি যে সিঙ্গুর আন্দোলনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীরা স্পষ্টভাবে শিল্প বিরোধী তকমা জুড়ে দিয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিজিবিএস করছেন, এবার বিজিবিএস হচ্ছে না, কিন্তু তিনি চেষ্টা করছেন যে যাতে অন্ততপক্ষে বাংলায় ভারী শিল্প হোক না হোক, বাংলার কুটির শিল্প, মাঝারি শিল্পগুলোকে রানিং করা যায়, যাতে মহিলাদের সশক্তিকরণের জন্য ছোট ছোট কাজ তাদের হাতে তুলে দেওয়া যায়। আমরা জানি না যে এই শিল্প গোষ্ঠী বা এই কমিশনের, হাই কমিশনের প্রতিনিধিরা এলে তারা কি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসছিলেন, কারণ সেটা তৈরি হওয়ার আগেই, জমাট বাঁধার আগেই সেটা বৃষ্টি হয়ে ঝরে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই ফাঁকে একটা জিনিস বঞ্চিত হলো, বাংলার বেকারত্বে যারা বাড়িতে বসে এই টেলিভিশনটা দেখছেন তাদের গোসা কিন্তু হলো সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে, কারণ প্রোটোকলের দোহাই দিয়ে তাদের কর্মের সুযোগ নষ্ট হলো। প্রোটোকল ব্যাপারটা এমন গেরাকল, সেটা আমরা কেউই জানি না। প্রথম কথা হচ্ছে যে অদ্ভুত অদ্ভুত যুক্তি। দেখো, এই যে এখানে তারা মন্ত্রীদের সঙ্গে দেখা করলেন না, তার মানে কি তারা পলিটিক্যাল লোকেদের সঙ্গে দেখা করতে চান না? তা তো না। তারা দিলীপ ঘোষ,
থেকে সুকান্ত শুরু মজুমদারের সুকান্ত সঙ্গে দেখা মজুমদার করার কথা ছিল। না অলরেডি তারা দেখা করেছেন এই রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে। ফলে সেটাও বোঝা যায় না অদ্ভুত যুক্তি কিরকম কেন বলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইটালিতে যাওয়ার কথা ছিল কোনো একটা অনুষ্ঠানে বোধহয় যোগ দেওয়া বা কিছু, তার আপত্তি করা হলো যে ওটা ওর পদের মর্যাদার সঙ্গে খাপ খাচ্ছে না। অবশ্য দেখো এটাও তো নতুন নয়, এর আগে অনেক হয়েছে। পিনারাই বিজয়নকে আটকে দেওয়া হয়েছিল, বা অরবিন্দ কেজরিওয়ালকে আটকে দেওয়া হয়েছিল, তার নানা রকম ব্যাখ্যা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে বারবার করে আমরা বলছি না যে কেন্দ্র রাজ্য শিল্প ইত্যাদি বিষয়, দেখো প্রায় আগাগোড়া বামফ্রন্ট সরকার, জ্যোতিবাবু তো বলতেনই মজা করে প্রত্যেক শুয়েতে যে আমাদের এখানে ইলেকট্রনিক্স কারখানা করতে দেয় না, দেবে না কেন্দ্রের সরকার। তার একটা যুক্তি হলো যে এটা সীমান্তের খুব কাছাকাছি, মানে সল্টলেকের কথা বলছে, সীমান্তের খুব কাছাকাছি। তা আজকে তো দেখাই যাচ্ছে সীমান্তের কাছে হওয়া সত্ত্বেও ইলেকট্রনিক্স কমপ্লেক্স এখানে তৈরি হচ্ছে, কাজ করছে, বহু ছেলে পেলে চাকরি পাচ্ছে। এবং জানি না মানে সবটাই ব্লিক অন্ধকার, এটা ভাবলে তো আর রাজনীতি করতে হবে না, তাহলে বাড়ি বসে থাকুন, খালি গালাগালি করুন। প্রথম কথা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী শিল্পের জন্য চেষ্টা করবেন না কেন? সিঙ্গুরে তিনি টাটাদের আসতে দেননি বলে, কোট আনকোট দেননি বলে তিনি এখন শিল্পের চেষ্টা করবেন না? এও তো ভারী অদ্ভুত। বছরে যে সই হচ্ছে, লোকজন আসছে, কথা বলছে, কোনোটা কিন্তু গোপন নয়, কোনো পাঁচতারা হোটেলের ঘরে নয়, পাবলিকলি হচ্ছে। দেখো এই যদি পরম্পরা এই পরম্পরাটা এটাও কিন্তু নতুন নয়। এর আগে নিয়ম করে বছরে একবার জ্যোতিবাবু তিনি লন্ডনে যেতেন, এবং সোমনাথ চট্টোপাধ্যায় যিনি শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান ছিলেন, তার নামই হয়ে গেল মৌদাদা, এত মৌ সই করতে। কিন্তু আমি সেটা কি নিন্দা করব একজন নাগরিক হিসাবে? আমি তো বলবো চেষ্টা করছেন, কোথাও কোনো কারণে আটকাচ্ছে, তাদের যে রিপোর্ট সেই রিপোর্টের সঙ্গে ডিপিআর যেটাকে বলে তার সঙ্গে ফারাক হচ্ছে, নানা রকম কাজ থাকতে পারে। ফলে এই যে শিল্প বৈঠক এবং শিল্পের জন্য উদ্যোগ যখন কোনো সরকার নেয়, তখন আমি কোন যুক্তিতে বলবো, আমি হেসে উড়িয়ে দেবো। প্রথমত অস্ট্রেলীয় যে ডেপুটি হাই কমিশনের দল, তারা কথা বলতে চেয়েছিলেন, এটা একটা আমি জানি না প্রোটোকল কি, প্রোটোকল জানি না, এটা সাধারণ লোকের জানা নেই, কিন্তু আমার এটা জানা আছে যে বিভিন্ন সময়ে বিরোধী নেতা, বিরোধী মুখ্যমন্ত্রীদের বিদেশ যাত্রা আটকাতে বিভিন্ন সরকার এই প্রোটোকলটাকে একটা সামনে রেখেছে, এবং যেটা সত্যি সাধারণ মানুষের জানার কথা। আমি আপনার কথার সূত্র ধরে আশিস দা, আমি বিজেপির কাছে সরাসরি একটা প্রশ্ন করতে চাইবো। ছোটবেলায় হিংসুটে দৈত্যের গল্প পড়েছিলাম, দ্য সেলফিশ জায়ান্ট। আমি বিজেপিকে হিংসুটে দৈত্য বলছি না, আমি ওই গল্পটা মনে পড়লো আমার আজকে আশিসদার কথাটা শুনতে শুনতে। আমি আপনাদের কাছে একটা সরাসরি প্রশ্ন করতে পারি, এটা আমি আপনাকে সাংবাদিক হিসেবে করতেই পারি। বিজেপি কি বাংলাকে হিংসে করে? তৃণমূল কংগ্রেসের অভিযোগ কিন্তু স্পষ্ট, ওরা বাংলাকে পছন্দ করেন ও বাংলা বিরোধী। আমি বলছি আরো সহজ করে, আপনারা কি বাংলাকে হিংসে করেন? আমি এবার বলি, বিষয়টা হচ্ছে একটু আগে আশিস বাবু দীর্ঘদিনের সাংবাদিক, বর্ষিয়ান সাংবাদিক, উনি বলছেন যে এরকম উনি আগেও দেখেছেন আগের সরকারে, যে এরকম নাকি বিজনেস সামিট হতো এবং অনেকে আবার মৌদাদা বলে কাউকে বলতো, এবং আজও একই জিনিস হয়ে যাচ্ছে, কিন্তু রেজাল্ট জিরো। উনি রেজাল্ট জিরো যেখানে, সেটাকে উনি কোথাও সমালোচনার জায়গায় নিয়ে আসছেন না। একজন পরীক্ষার্থী প্রতি বছর শূন্য পাচ্ছে, কিন্তু তার প্রতি বছর পড়াশোনার ইচ্ছাটা হচ্ছে, সে পড়ছে, কিন্তু তুমি বলছো তার পড়াশোনারই দরকার নেই কারণ সে শূন্য পেয়েছে, তার আর চেষ্টার দরকার নেই, সে পড়বেই না। এর পাশাপাশি এটাও বুঝতে হবে সৈকত, আমার কথার উত্তর দাও। আমি প্রতিবার আমি পড়ছি, তুমি বলছো তোমার পড়ার দরকার নেই, তুমি ব্যাড স্টুডেন্ট, তোমাকে আর ভালো স্টুডেন্ট হতে হবে। তাই যদি হয়, এতগুলো শিল্প বিভিন্ন জায়গায় আজকে ভারতবর্ষে হচ্ছে, আমি তো তোমাকে সেটাই বললাম। আবার বলছি, পারছে না, আমি আবার বলছি না, না জয় এক মিনিট, লেট মি ফিনিশ জয়। আমি যুক্তিতে কথা বলতে ভালোবাসি। আমি বলছি ধরো আমি তৃণমূল কংগ্রেস, আমি আনতে পারছি না শিল্প, আমাকে কেউ বিশ্বাস করছে না, কিন্তু আমি তো চেষ্টা জারি রেখেছি, আমি তো ডাকছি, একে ডাকছি, ওকে ডাকছি, তাকে ডাকছি, আমি তো ডাকছি। তোমরা বলছো এক মিনিট,
তোমরা বলছো আমরা টাকা দেব না, বাংলাকে টাকা দেব না, বাংলা দুর্নীতি করেছে। এটা আমি খুব বলছি বাজে, এটা খুব আমরা বাজে। আমরা 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 শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে দেব না, কারণ ওদের ওখানে শিল্প আসে না তাই। হোয়াট ইজ দিস? এক্স্যাক্টলি, আমি তোমার এই কথা রেস্টেনি বলি, হ্যাঁ একদম, আমি তর্কের খাতিরে যারা দুর্নীতি করেছে 100 দিনের আমি কাজে, আবার যারা ওইটা দুর্নীতি অন্য করেছে টপিক, তাদেরকে না বলে সন্দীপবাদী ওটা একটা বাংলার- অন্য টপিক, বাংলার অন্য মানুষের টাকা টপিক, আটকে রাখার কোনো মানে হয় সন্দীপবাদী না। এটা একটা অন্য টপিক। আমি তোমরা আবার বলছি দুর্নীতিবাজদের ধরছো না, কিন্তু সৈকত- বাংলার সাধারণ খেটে খাওয়া সৈকতে- মানুষদের টাকা আটকে রাখছো। সৈকতে যে কোয়েশ্চেন আমি এটা একটু আনসার করে দিই। আরে এটা কিছু না, হচ্ছে- বিজেপি তৃণমূলের আরে হাতে ভাই, বলটা তুলে দিল, তৃণমূল যেন আপনি বলতে পারে টপিকে তো জয়, ঢুকবেন। গাজর ঝুলিয়ে রাজনীতি হয় না, জয়। Exactly, তৃণমূল আরে যেন বলতে বলতে যদি পারে তোমরা এবার যে ক্ষমতায় না BJP আসতে, যেন বিজেপি তোমরা চায় না। ক্ষমতায় না বলতে আসতে, তো দিন। ওই চোর চোর গাজরটা ঝুলতো। না, আজকে দিনের পর আমরা দিন, বসে আছি তো আমরা দিনের দেখবো। পর দিন তোমরা যেভাবে তোমরা থার্ড টাইম ক্ষমতায় এসছো, না, আমরা পশ্চিমবঙ্গে- দেখবো কতজন পশ্চিমবঙ্গে চোরকে ব্যবসা তোমরা আসবে গ্রেফতার না, করো। পশ্চিমবঙ্গে আমরা ব্যবসা দেখবো আসবে- তো। পশ্চিমবঙ্গে আমরা ব্যবসা আসবে না, দেখবো। আসবে না তৃতীয় ব্যবসা, সরকারের শুরুতেই আসবে না ব্যবসা, তৃতীয় যতদিন সরকারের ব্যবসায়ী খুন হচ্ছে, শুরুতেই দুর্নীতি ধরা পড়েছে। দিনের পর দিন যেভাবে তৃতীয় ব্যবসায়ী খুন সরকারের হচ্ছে, শুরুতেই আসবে না। দুর্নীতি ধরা পড়েছে। চোর চোর ধরতে গিয়ে নিজের ঘরে চুরি হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, চোর যেখানে ধরতে গিয়ে ব্যবসা- নিজের ঘরে চুরি এখানে হচ্ছে। কোনো ব্যবসায়ী জয়। আসতে চাইবে না, ভারতবর্ষে প্রায় এখানে 30 কোনো লাখ ব্যবসায়ী ততদিন ছাত্রছাত্রীদের আসবে না ভবিষ্যৎ অন্ধকারে যতদিন করে ফেলেছে। এইখানে অন্ধকারে দিয়ে যতদিন দিয়েছে। যতদিন কি এইখানে বিয়ে ব্যবসায়ীদের বিয়ে খুন হবে, কি? যতদিন এইখানে ব্যবসায়ীদের খুন হবে, কয়লা, যতদিন even এইখানে কয়লা স্ক্যামও বিজেপি করেছে, কয়লা স্ক্যামও বিজেপি পার্থদার কাছে করেছে। আমি যাবো। আপনারা কোনোদিন এটা কন্ডেম করবেন না। একদম সময় নেই, আমি পার্থদার কাছে যাবো। এক মিনিট পার্থদা, আমি খুব পরিষ্কারভাবে জানতে চাইছি, আপনারা বাংলায় শিল্প আনতে পারছেন না কেন? কেন কোনো ভারী শিল্পপতিরা আপনাদেরকে বিশ্বাস করছে না? সেই পুরনো ছবি, যে কজন শিল্পপতি 2011 সালে ছিলেন এখনো সে কজন, তার বাইরে নতুন কেউ আসছে না, বিশ্বাস করছে না কেউ। কেন আপনারা তো চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, পাস করতে পারছেন না। প্লিজ, বাইরে আছেন, বলতে দিন। নিশ্চিতভাবে করা হচ্ছে, চেষ্টা জারি থাকবে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামে কেন্দ্রীয় সরকারেরও একটা বড় ভূমিকা থাকে, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে উদাসীনতা কিংবা সাপোর্ট না করা বা সহযোগিতা না করার যে মানসিকতা, সেটাও কিন্তু খানিকটা ক্ষেত্রে এই অসফলতা দেখা দিচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা বিশ্বাসী আগামী দিনে পশ্চিমবঙ্গে শিল্প আসবেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের প্যানেলিস্টদের আজকে সময় দেওয়ার জন্য। 4 জন অতিথিকে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যে রাজনৈতিক দল আসেন তাদেরকে আমরা একটা স্পষ্ট প্রশ্ন করি, মানুষের প্রশ্ন করি, যে মানুষের মনে যে প্রশ্নটা যাচ্ছে সেই প্রশ্নটা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিফলিত হয়। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমি জানি না। আমাদের এই অনুষ্ঠান ফেসবুকে সরাসরি লাইভ সম্প্রচার হয়। আপনাদের যদি কোনো মনের প্রশ্ন থাকে সেই কমেন্ট বক্সে আপনারা গিয়ে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন দেখে আমরা সরাসরি সেই রাজনৈতিক দলকে সেই প্রশ্ন করব। আমরা অবশ্যই আপনাদের মতামতের দিকে নজর রাখবো। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।